হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024-এর ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশনটা দেব। তো তোমরা অনেক দিন ধরেই ভাবছো যে সাজেশনটা পেলে খুবই ভালো হয়, আর যাই হোক তোমাদের আর একটু আগে দিতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক খুব সংক্ষিপ্তভাবে সাজেশনটা করা হয়েছে, আশা করি তোমরা এখান থেকে অনেকেই কমন পাবে। তো দেখো, প্রথমে আছে পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে 1 নম্বর কোশ্চেন, বায়োমাসকে বিয়োজিত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তো অবশ্যই অ্যান্সারটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তো অ্যান্সারগুলো বলছিলাম, তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনে অ্যান্সার পারবে, আর আমি শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মিলিয়েই কিন্তু সাজেশনটা করেছি। তো শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন সমস্ত দিইনি, তো অনেক ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর 2 দাগেরটা দেখো, একটি কঠিন বায়োফুয়েলের উদাহরণ কি? কাঠ, খড় ইত্যাদি এগুলো। তারপর 3 নম্বর কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো বিক্রিয়া সমেত। হয়তো দিয়ে দিল সিএফসি থেকে কী করে ওজোন স্তর ধ্বংস হয়, বা নাইট্রোজেনের অক্সাইডগুলো থেকে কীভাবে ওজোন স্তর ধ্বংস হয়, বা অতিবেগুনি রশ্মির প্রভাবে কীভাবে ওজোন স্তর ধ্বংস হয়। তো এমনি গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো থেকে অথবা সিএফসি জাতীয় পদার্থগুলো থেকে কীভাবে ওজোন স্তর ধ্বংস হয়, ঠিক আছে। তো চলো এর পরের কোশ্চেন কী আছে, 4 দাগ, সোলার কুকারের কোন রশ্মির সাহায্যে কাজ করে? তো সোলার কুকারে যেই রশ্মিটা সোলার কুকারকে উত্তপ্ত করে, যার সাহায্যে সোলার কুকারে রান্না হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড আইআর রশ্মি, ঠিক আছে। আর এটা আর কোন নীতির উপর কাজ করে? দেখো, সোলার কুকারের ভিতরটা থাকে কৃষ্ণ বস্তু, তো কালো করা থাকে। কৃষ্ণ বস্তু কি উত্তম তাপের শোষক হয়, তো সেটাও একটা কারণ সোলার কুকার এই নীতির উপরেও কিন্তু কাজ করে। আর কোন রশ্মির প্রভাবে বললে কি বলবো আমরা, না আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মি। এরপর চলো 5 দাগেরটা, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। এটা 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। তারপর কোশ্চেন দেখো, তাপন মূল্য কাকে বলে? এর এসআই একক কী? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, সিবিএম কি অর্থাৎ কোলবেড মিথেন। আর সিবিএম কি একটা দিয়েছি, তারপরে দেখো দিয়েছি কোলবেড মিথেন কি, এতে কত শতাংশ মিথেন থাকে? ওইটা কোলবেড মিথেন হয়ে গেছে, এখানটা লিখবে যে মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট কি, এতে কত শতাংশ মিথেন থাকে, মিথেন হাইড্রেট কি, এতে কত শতাংশ মিথেন থাকে। এরপর 10 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস অবদানে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি এবং কত পার্সেন্ট? তো সেই গ্যাসটা হবে কিনা কার্বন ডাইঅক্সাইড, 50% অবদান আছে কার্বন ডাইঅক্সাইডের, ঠিক আছে। এরপর চলে আসো গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে পিভি সমান এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলবে, অর্থাৎ বলবে চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গঠিত পিভি সমান এনআরটি আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এরপর 2 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্রটি লেখো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও, ব্যাস দিতে পারে। 3 নম্বর কোশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তাহলে কি বলবো, উচ্চ উষ্ণতা নিম্নচাপ। তারপর 4 নম্বর কোশ্চেন, এসআইতে আর এর একক কী? 5 নম্বর কোশ্চেন, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ দুটি লেখো, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, পিভি সমান W/m/RT সমীকরণে এম এর একক কী? অ্যান্সারটা হবে গ্রাম পার মোল। এরপর 7 নম্বর কোশ্চেন, বয়েল চার্লসের সূত্র লেখচিত্রের প্রকৃতি কী? বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কী এবং চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কী রূপ? আর এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক পড়বেই, তোমরা জানো, সেটা কিছু বলার নেই, যে পিভি সমান W/m/RT এই সমীকরণ থেকেও পড়তে পারে, বা P1V1/T1 সমান P2V2/T2 এই সমীকরণ থেকেও পড়তে পারে। তো যাই হোক চলো এরপরের চ্যাপ্টার রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে বাষ্প ঘনত্ব কাকে বলে সংজ্ঞাটা করবে। আচ্ছা, এমসিকিউতে দিতে পারে, ধরো M সমান 2D, সেটাকে ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে দিল, কিন্তু সঠিক অ্যান্সারটা দেখবে, ধরো লেখা আছে কোথাও যে D সমান M/2, তো এগুলো দেখে করবে। আর এটা দিতে পারে E সমান MC², যে অপশানটা দেখবে ইটা বড় হাতের আর এম এবং সি ছোটো হাতে, সেই অপশানটা ঠিক হবে, E সমান MC², এটা এমসিকিউ দিলে দিতে পারে। আর এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসবেই, অঙ্ক প্র্যাকটিস যে করবে সে পারবে, ঠিক আছে। তো চলো পরের তাপের চ্যাপ্টার থেকে এমসিকিউ দিতে পারে, কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? সেই অপশানে একটা থাকবে ইনভার, তো ইনভারটা সঠিক অ্যান্সার। এরপর দিতে পারে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো আমরা এমনি পড়েছি কি আলফা সমান বিটা/2 সমান গামা/3, তার মানেই হচ্ছে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। আর যদি এদের অনুপাত বলে যে আলফা ইস টু বিটা ইস টু গামা, তাহলে কত হবে না 1:2:3, খেয়াল রাখবে এটা। এরপর 3 নম্বর কোশ্চেন চলে আসো, যে আলফা এফ সমান 5/9 আলফা সি সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা দিলে দিতে পারে। এখানে দেখো যে আলফা এফ, এখানের জায়গায় তোমরা বিটা এফও বলতে পারো, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলো, বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলো, বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, সব ক্ষেত্রেই ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে করলে 5/9 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমরা ঘুরিয়ে বলি যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করলে, তাহলে কত দিয়ে গুণ করবো? 9/5 দিয়ে গুণ করবো, তো এটা খেয়াল রাখবে। তারপর 4 নম্বর কোশ্চেন কি দেখো, দ্বিধাতবপাত কাকে বলে? এর ব্যবহার, এটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর কোশ্চেন, আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সংজ্ঞা
আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং এদের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর কোশ্চেন, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? 7 নম্বর কোশ্চেন, গ্যাসের চাপ অথবা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? অ্যান্সারটা হবে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 8 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যা তাপের পরিবহনে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে? অবশ্যই এটা মিথ্যা। তাপের যখন পরিবহন হয় মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না। 9 নম্বর কোশ্চেন, তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্কের, যেহেতু একটা পরিবাহিতা বললো বা পরিবাহিতাঙ্কের এসআই একক কী? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর 10 নম্বর, তাপীয় রোধের একক কী? 11 নম্বর কোশ্চেন, তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 12 নম্বর কোশ্চেন, কোন অধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক? তো অ্যান্সারটা হবে হীরক। কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক? অ্যান্সারটা হবে রূপা। যদি বলে কোন পদার্থের তাপ পরিবাহিতা সর্বাধিক, তাহলে হবে হীরক। এরপর 14 নম্বর কোশ্চেন, তাপীয় রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তাপীয় রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। আর একটা কোশ্চেন, যে কোন তাপ প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো তাপ থেকে একটু করে নেবে। তো চলো এরপর আলোর অধ্যায় থেকে। আর তোমাদের এর যে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো সায়েন্স গামা বলে টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো পিডিএফটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা হচ্ছে সায়েন্স গামা, সায়েন্স SCIENC, এসটা বড় হাতের, তারপরে স্পেস দেবো, সায়েন্স লেখার পর স্পেস দিয়ে গামা GAMA, গামার জিটা বড় হাতের। খেয়াল রাখবে অবশ্যই সায়েন্স লেখার পর কিন্তু স্পেস দিতেই হবে, তারপর গামা, তবেই ওই পাসওয়ার্ড দিলেই কিন্তু ওপেন হবে পিডিএফটা। তো চলো এরপর আলো থেকে 1 নম্বর কোশ্চেন, গোলীয় দর্পণের ক্ষেত্রে অবতল অথবা বলবে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R = 2F, এই প্রমাণটা দিতে পারে। তারপর 2 নম্বর কোশ্চেন, প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা সমান I1 + I2 - A, প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। সমান্তরাল কাচ ফলকে বা সমান্তরাল কাচ স্ল্যাবের ক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে I1 = I2, এটা গুরুত্বপূর্ণ মোটামুটি। এরপর দেখো এখান থেকে কিছু এই ধরনের শর্ট কোশ্চেন থাকতে পারে, যে দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন। গাড়ির হেডলাইটে কোন দর্পণ থাকে? অবতল দর্পণ। সেলুন দোকানে থাকে অবতল দর্পণ। ভিউ ফাইন্ডার উত্তল দর্পণ। স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ। তো এই সংক্রান্ত কিছু সমস্যা দিলেও দিতে পারে। ঠিক আছে, এরকম শর্ট কোশ্চেন। তারপর 5 নম্বর কোশ্চেন, স্নেলের সূত্রটি লেখো, গুরুত্বপূর্ণ। তারপর 6 নম্বর, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। তারপর 7 নম্বর, উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করে? 8 নম্বর, অবতল লেন্সে প্রতিবিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হয়? সর্বদা কী হবে না, খর্বকায় হবে এবং সমশীর্ষ হবে, এটা খেয়াল রাখবে। এরপর 9 নম্বর কোশ্চেন, বিবর্ধক কাচ রূপে উত্তল লেন্সের ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর 10 নম্বর, দীর্ঘদৃষ্টি হ্রস্বদৃষ্টি কাকে বলে? দুটো সংজ্ঞা এবং কি করে এটা প্রতিকার করা যায়। ঠিক আছে। তারপর 11 নম্বর কোশ্চেন, ক্যামেরার ডায়াফ্রাম ও শাটারের কাজ। 12 নম্বর কোশ্চেন, আকাশকে নীল দেখায় কেন? 13 নম্বর কোশ্চেন, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। 14 নম্বর, কোন রশ্মির চ্যুতিকোণ সর্বনিম্ন? যেমন আমাদের দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে কার চ্যুতি কোণ সর্বনিম্ন? তো চ্যুতিকোণ হচ্ছে সর্বনিম্ন লালের আর সর্বোচ্চ হচ্ছে বেগুনি। ঠিক আছে, সর্বনিম্ন লালের আর সর্বোচ্চ হচ্ছে বেগুনি। এরপর 15 নম্বর, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? না, রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কার? গামা রশ্মি, এটা খেয়াল রাখবে। আর দেখো একটা ছকের মধ্যে তোমরা পাবে ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এদের ব্যবহার। তো ব্যবহারগুলো একটু দেখে নিবে। ঠিক আছে, গামা রশ্মির ব্যবহার কি দিতে পারে কোশ্চেন। তো চলো এরপরে চলতড়িৎ থেকে কুলম্বের সূত্রটি লেখো। তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ আছে। ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ঠিক আছে। তারপর অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট কাকে বলে, বা এই সংক্রান্ত কোনো অঙ্কও দিতে পারে। এরপর R = ρL/A, এই সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা দিতে পারে। 7 নম্বর, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের এসআই একক কী? হয় বলবে রোধাঙ্কের এসআই একক কী অথবা পরিবাহিতাঙ্কের এসআই একক কী। 8 নম্বর, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক হ্রাস পায় কোন পরিবাহীর? না, অর্ধপরিবাহীর, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এরপর 9 নম্বর, শ্রেণী সমবায় অর্থাৎ সমান্তরাল সমবায় থেকে কোনো গাণিতিক সমস্যা দিতে পারে। 10 নম্বর কোশ্চেন, 60 ওয়াট 220 ভোল্ট ও 100 ওয়াট 220 ভোল্ট বাতি দুটিকে একবার সমান্তরাল সমবায় ও একবার শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, কোন ক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে? ঠিক আছে। এরপর 11 নম্বর কোশ্চেন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। 12 নম্বর কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 13 নম্বর, ইস্ত্রি, হিটার, ফিউজ, বাল্ব,
কোন তার ব্যবহার করা হয়, এই যে যন্ত্রগুলো এতে কোনটাতে কোন তার ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর 1 বিওটি সমান কত জুল, 15 নম্বর পি সমান ভি স্কোয়ার বাই আর বা আর সমান ভি স্কোয়ার বাই পি সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা। বিওটি সংক্রান্ত অর্থাৎ বাড়ির বৈদ্যুতিক বিল কিভাবে আমরা নির্ণয় করব সেই সংক্রান্ত অঙ্ক। এলইডি ও সিএফএল এর মধ্যে কোনটি ব্যবহার যুক্তিপূর্ণ। 18 নম্বর কোশ্চেন অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, এটা অতটা গুরুত্ব নেই। তারপর 19 নম্বর কোশ্চেন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 20 নম্বর কোশ্চেন বার্লোর চক্র, এখানে বলতে পারে যে বার্লোর চক্র কোন প্রবাহে ঘুরে, এসি না ডিসি, ডিসিতে ঘোরে, কখন প্রবাহের মুখ আমরা বাড়াতে পারবো, যদি আমরা যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি সেটা যদি বাড়াতে পারি তাহলে বার্লোর চক্রের ঘূর্ণনও বাড়বে। আর কি করলে বাড়বে, যে চুম্বকটা আমরা ব্যবহার করছি চুম্বকের যদি প্রাবল্য বাড়িয়ে দেওয়া যায় তাহলেও বার্লোর চক্রের ঘূর্ণন বাড়বে। এবার বলবে যে বার্লোর চক্রের ঘূর্ণন আমরা কী করে পরিবর্তন করব, তাহলে চুম্বকের যে চুম্বক প্রাবল্য সেই চুম্বক ক্ষেত্রটা যদি আমরা চেঞ্জ করে দিই, নর্থ সাউথ যদি চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, তাহলে ঘূর্ণনও হবে বিপরীত দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ যদি আমরা পরিবর্তন করে দিই তাহলেও হবে ঘূর্ণন বিপরীত দিকে। আর যদি দুটোকে একসঙ্গে চেঞ্জ করি অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ এবং যে চুম্বকের প্রাবল্য সেটার অভিমুখও যদি একসঙ্গে দুটোই চেঞ্জ করে দিই তাহলে কিন্তু যেদিকে চক্র ঘুরছিল সেদিকেই ঘুরবে। তো এই কোশ্চেনগুলো খেয়াল রাখবে, বার্লো চক্র থেকে আসে। এরপর 21 নম্বর কোশ্চেন ফ্যারাডের সূত্রটি লেখো। ফ্যারাডের সূত্রটা অতটা গুরুত্ব নেই, তাও দেখে রাখবে। আর লেঞ্জের সূত্রটা একটু দেখবে, আর এটা যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে দিয়েছে সেটাও শর্ট কোশ্চেন দিলে দিতে পারে, বা লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তো চলো এরপর 22 নম্বর কোশ্চেন ডিসি থেকে এসি বা ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি কী কী। 23 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তার, নিউট্রাল তার ও আর্ট তারের বর্ণ কীরূপ। 24 নম্বর কোশ্চেন বাড়ির বৈদ্যুতিক বর্তনী কোন সমবায়ে যুক্ত থাকে। 25 নম্বর কোশ্চেন তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কোন যন্ত্রের সাহায্যে হয়, বৈদ্যুতিক মোটর। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কোন যন্ত্রের সাহায্যে হয়, ডায়নামো, জেনারেটর ইত্যাদি। তো চলো এরপর পরমাণু নিউক্লিয়াস, এখানে 1 নম্বর কোশ্চেন তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও। 2 নম্বর কোশ্চেন আলফা বিটা গামা এর পার্থক্য থেকে যে কোনো শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন বলবে কোনটির ভেদন ক্ষমতা সর্বোচ্চ, ঠিক আছে, কোনটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ, এই ধরনের কোনো কোশ্চেন দিতে পারে। তো পার্থক্যটা দেখে রাখলে হয়ে যাবে। আর তেজস্ক্রিয়তার সংজ্ঞার মধ্যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলে এভাবেও দিতে পারে, বা এমনি তেজস্ক্রিয়তা কাকে বলে সেটাও বলতে পারে, একই অ্যান্সার। এরপর ভর ত্রুটি কাকে বলে, গুরুত্বপূর্ণ। সূর্যের শক্তির উৎস কী। 5 নম্বর কোশ্চেন পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে পারমাণবিক বোমা হলে কি বলবো না আমরা নিউক্লিয়ার, অবশ্যই সেটা হবে বিভাজন, এবং নিউক্লিয়ার বিভাজনটা কি অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন। আর হাইড্রোজেন বোমা কি হয় না, নিউক্লিয়ার সংযোজন। এরপর 1 AMU সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এখান থেকে ঘুরিয়েও বলতে পারে যে 0.1 AMU সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট, তখন এখানেও 931 ছিল, তাহলে 931-এর জায়গায় আমরা কি বলবো না 93.15 মেগা ইলেকট্রন ভোল্ট, দশমিকটা এক ঘর সরিয়ে দেবো। এরপর 7 নম্বর কোশ্চেন নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন প্রয়োজন কেন। 8 নম্বর সূর্যে সংঘটিত বিক্রিয়াটি দেখাও। 9 নম্বর কোশ্চেন নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে পার্থক্য। 10 নম্বর নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়। তারপর 11 নম্বর তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকারেল। 12 নম্বর কোশ্চেন তেজস্ক্রিয়তার ব্যবহার অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে কি তেজস্ক্রিয়তা কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় কোবাল্ট ইত্যাদি, এখানে কোনো ব্যবহারটা দিতে পারে শর্ট কোশ্চেনে। তারপর 13 নম্বর কোশ্চেন নিউক্লিয় বিভাজনের বিক্রিয়াকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন। আর শর্ট কোশ্চেন দিলে দিতে পারে নিউক্লিয়ার বিভাজনের প্রতি ধাপে কটি করে নিউট্রন উৎপন্ন হয়, প্রতি ধাপে কটা করে, 3টা করে। এভাবে গুণোত্তর প্রগতি বাড়বে, 3 3 9, তারপরে 27, এভাবে বাড়তেই থাকবে। এরপর পর্যায় সারণী থেকে চলে আসো। মেন্ডেলিভের পর্যায়সূত্রটি লেখো, অথবা আধুনিক পর্যায়সূত্রটি লেখো, অথবা বলবে যে আয়নাইজেশন শক্তি কাকে বলে, অথবা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তো এই সংজ্ঞাগুলো করলেই হয়ে যাবে। এরপর শর্ট কোশ্চেন দিতে পারে একা অ্যালুমিনিয়াম কাকে বলে, গ্যালিয়ামকে বলে। একা বোরন কাকে বলে, স্ক্যান্ডিয়ামকে বলে। একা সিলিকন কাকে বলে, জার্মেনিয়ামকে। একটু খেয়াল রাখবে। তো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি একা অ্যালুমিনিয়ামটা গ্যালিয়াম, ঠিক আছে। এরপর 3-এর দাগ প্রথম সন্ধিগত মৌলের নাম কি, অবশ্যই স্ক্যান্ডিয়াম এসসি। বিরল মৃত্তিকা মৌলের প্রথম ও শেষ মৌলটির নাম কি, মনে রাখবে যে লা ফর ল্যান্থানাম, লু ফর লুটেসিয়াম, লালু প্রথম আর শেষ। এরপর 5 নম্বর একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো, যেমন ধরো নেপচুনিয়াম, অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী 11টা মৌল আছে তার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এরপর 6 নম্বর কোশ্চেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। তো এটা এত বড় কোশ্চেন দেবে না, এখানে বলবে শর্ট করে যে হাইড্রোজেনের সাথে কীভাবে 17 নম্বর শ্রেণীর বা মেন্ডেলিভের ক্ষেত্রে মানে 7B শ্রেণীর মিল আছে, অথবা আধুনিক পর্যায় শ্রেণীর ক্ষেত্রে যদি বলে যে 17 নম্বর অথবা 1 নম্বর শ্রেণীর সঙ্গে কি মিল আছে, ঠিক আছে। এভাবে একটা মিল বা একটা অমিল দিতে পারে। তার মানে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন করলেই হয়ে যাবে। ওকে,
এরপর 7 নম্বর কোশ্চেন, মজিলের ধারণাটা কী ছিল আর মজিলের সিদ্ধান্তের গুরুত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর পর্যায় সারণী থেকে এরকম কোনো একটা কোশ্চেন দেওয়ার চান্স খুবই বেশি। ধরো এ বি সি তিনটা মৌল বলে দিল, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিল, যে এর ক্ষেত্রে Z-1, বি জেড, আর সি এর হচ্ছে Z+1, তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার কম, কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কে ধাতু কে অধাতু, এই ধরনের কোনো কোশ্চেন দিতে পারে। বা সেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, বা আধুনিক পর্যায় সারণী কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত, এই সংক্রান্ত অঙ্ক। একই রকম এবিসি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিতে পারে, 7, 8, 11 ইত্যাদি যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, এবং সেই সংক্রান্ত একই রকম কোশ্চেন দিতে পারে। ঠিক আছে। এরপর 9 নম্বর কোশ্চেন, ঊর্ধ্বক্রম নিম্নক্রম সংক্রান্ত সাজানো, যে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজাও, পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও ইত্যাদি, এ সংক্রান্ত কোনো মৌল দিয়ে তাদেরকে সাজাতে বলবে, এটা কিন্তু থাকে। ঠিক আছে। এরপর চলে আসো আয়নীয় সমযোজী বন্ধন এই সংক্রান্ত। তো এখানে হচ্ছে আয়নীয় সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য এটাও একটু দেখে রাখবে। তো যৌগের পার্থক্যটাই বেশি গুরুত্বপূর্ণ। লিথিয়াম হাইড্রাইড LiH, এখান থেকে কোশ্চেন আসবেই। ধরো হ্যাঁ, কোনটির অষ্টক পূর্তি হয় না এবং তার বলে দিল ইলেকট্রন ডট গঠন দেখাও, তার মানে কি লিথিয়াম হাইড্রাইডের কথা বলেছি আমরা, সেটা এঁকে নেবো। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও অষ্টক পূর্তি হয় না আয়নীয় যৌগ মনে রাখবে কাদের কাদের হয় না। লিথিয়াম হাইড্রাইড তো আছে, তার সঙ্গে BeCl2, বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এদের অষ্টক পূর্তি হয় না। সমযোজী যৌগ কাদের কাদের হয় না, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, SF6, SO2, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে। এরপর 4 নম্বর কোশ্চেনে চলে আসো, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? তারপর 5 নম্বর কোশ্চেন, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? একই ধরনের কোশ্চেনটা প্রায়। 6 নম্বর কোশ্চেন, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? গুরুত্বপূর্ণ। এরপর 7 নম্বর কোশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম কি বলবো, জল H2O, এবং একটি আয়নীয় যৌগের নাম, সেটা হবে কি, খাদ্য লবণ NaCl, এটা গুরুত্বপূর্ণ। এরপর ইলেকট্রন ডট গঠন, দেখো ইলেকট্রন ডট গঠন অনেকগুলো দেওয়া আছে, তো কোনটা খুবই গুরুত্বপূর্ণ বলা তো সহজ নয়, তাও বলছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 দেখে রাখতে পারো, আর লুইস ডট গঠনের ক্ষেত্রে তোমরা C2H4টা দেখে রাখতে পারো। সবই দেখতে হবে, এখান থেকে কোনো বলা যায় না। ঠিক আছে, তাও বললাম। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে তোমরা দেখবে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ, এটা MCQতেই বেশি পড়ে, তার মধ্যে অপশানটা থাকবে CH3COOHটা পাবে, অ্যাসিটিক অ্যাসিড, এটাই অ্যান্সার করবে। তো এই সংক্রান্ত কোশ্চেন থাকতে পারে। 2 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটি কী কী? তো ক্যাথোডে হবে হাইড্রোজেন, অ্যানোডে হবে অক্সিজেন। তাদের আয়তন অনুপাত কত? আয়তন অনুপাত এবং ভরের অনুপাত এটা খেয়াল রাখবে। আয়তন অনুপাত হলে 2:1, ভরের অনুপাত হলে দেখো হাইড্রোজেন যদি 2 আয়তন অনুপাত হয় আর এখানে অক্সিজেন হচ্ছে 1 আয়তন অনুপাত, তাহলে কী হবে 1:8 হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত। কারণ হাইড্রোজেন কি, হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেন H2 মানে 1 × 2, 2 মোল ছিল, তাহলে কত হলো, 2 দুগুণে 4 হলো। আর এখানে কি হচ্ছে দেখো অক্সিজেন ও 2, তো 16 দুগুণে 32, তাহলে এদের অনুপাত করো, তাহলে আমরা কি পাবো এখানে 4 8 32, তার মানে 1:8। ঠিক আছে। তো ভরের অনুপাত যদি বলে কিংবা আয়তনের অনুপাত যদি বলে খেয়াল রাখবে কোনটা বলছে। এরপর 3 নম্বর কোশ্চেন, তড়িৎ লেপন কাকে বলে? তারপর 4 নম্বর, অ্যানোড মাড কি? পিতলের চামচের উপর। এরপর 5 নম্বর কোশ্চেন, পিতলের চামচের উপর রূপোর প্রলেপ দিতে অথবা বলবে সোনার প্রলেপ দিতে আমরা ক্যাথোড হিসেবে কী ব্যবহার করব, অ্যানোড হিসেবে কী ব্যবহার করব, এবং তড়িৎ বিশ্লেষক রূপে কী ব্যবহার করব? এই ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং 3 নম্বরে পড়বে, খুবই সহজ কোশ্চেন। তো এখানে পিতলের চামচও বলতে পারে, অন্য কোনো পদার্থও বলতে পারে, সেটা খেয়াল রাখবে। ঠিক আছে। এরপর 6 নম্বর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে কপারের তড়িৎ পরিশোধনের সময় কোনটির ক্ষয় হয়? অবশ্যই অ্যানোডটা ক্ষয় হয় আর ক্যাথোডটা সংরক্ষিত হয়, অর্থাৎ ক্যাথোডের ওপর কী হয়, কপারটা সঞ্চিত হয়, এটা খেয়াল রাখবে। আর এখানে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কী, এটাও একটু খেয়াল রাখবে। আর ক্যাথোড আর অ্যানোড হিসেবে আমরা কী ব্যবহার করব? ক্যাথোড হিসেবে কি, বিশুদ্ধ কপার দণ্ড বা কপার পাত, আর অ্যানোড হিসেবে অবিশুদ্ধ কপারের পাত বা দণ্ড। ঠিক আছে। তো চলো এরপর 7 নম্বর কোশ্চেন, ক্যাথোডে কী ঘটে, জারণ না বিজারণ? না, ক্যাথোডে হয় বিজারণ। অ্যানোডে কী ঘটে? অ্যানোডে হয় জারণ। তড়িৎ বিশ্লেষণ হয় কোন প্রবাহে, এসি না ডিসি? ডিসি প্রবাহে হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জারণ বিক্রিয়াটা দেখে রাখবে। ঠিক আছে। তো চলো এরপর অজৈব রসায়ন। অজৈব রসায়ন থেকে লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও। CuSO4 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়া চালনা করলে অদক্ষেপের বর্ণ কীরূপ হয়? ঠিক আছে। নেসলার বিকারক কি? 5 নম্বর কোশ্চেন, অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি কীভাবে হয়? ইউরিয়ার একটা ব্যবহার।
যেমন ধরো স্টিবামাইন, ইউরিয়া স্টিবামাইন কালাজ্বরের ঔষধ রূপে তৈরি হয় বা ব্যবহার করা হয় ইত্যাদি। 6 নম্বর কোশ্চেন, কীটযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়, কী কী প্রস্তুত করা যায় না, H2S, H2 আর CO2। কিন্তু যদি বলে কোনটা প্রস্তুত করা যায় না, অনেক সময় MCQতে দেয়, তো দেবে একটা অপশন দিয়ে দিল ধরো O2, ঠিক আছে, এর বাইরে একটা দিয়ে দিল। এরপর 7 নম্বর কোশ্চেন, H2S এর বিজারণ ধর্মটি লেখো, অর্থাৎ K2Cr2O7 এর যে বিক্রিয়াটা সেটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোলিম কি, এর ব্যবহার। ম্যাগনেসিয়ামের সাথে N2 এর বিক্রিয়া করলে কী হবে, Mg3N2 হবে, এবং এর সাথে আবার ঘুরে জলের বিক্রিয়া, এটা গুরুত্ব আছে কোশ্চেনটা। তারপর 11 নম্বর কোশ্চেন, কাস্টনার কেলনার পদ্ধতিতে কৌষ্টিক সোডা প্রস্তুতির সময় কোন কোন গ্যাস উৎপন্ন হয় উপজাত বস্তুরূপে, হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস। এরপর 12 নম্বর কোশ্চেন, অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, 3 নম্বরের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। অথবা পড়তে পারে 13 নম্বর যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে। এরপর 14 নম্বর কোশ্চেন, H2S শুষ্ক করতে কী ব্যবহার করা হয়, হয়ে গেল। বা H2S শুষ্ক করতে নিরোধক রূপে কী ব্যবহার করা হয়, একই জিনিস, নিরোধক মানে যেটা জলশোষী পদার্থ, ঘুরিয়ে বলতে পারে এভাবে, তাহলে। এরপর চলে আসো ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে খনিজ আকরিকের পার্থক্য। 2 নম্বর, অ্যামালগাম কাকে বলে। 3 নম্বর, ক্যালোরিমিটার প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়, অ্যান্সারটা হবে তামা। 4 নম্বর কোশ্চেন, সংকর ধাতু ইলেকট্রনের উপাদান কি। দেখো ইলেকট্রন এমনি একটা যে পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, সেটা ইলেকট্রন হয়, ইলেকট্রন কিন্তু একটা সংকর ধাতু, তো খেয়াল রাখবে সংকর ধাতু ইলেকট্রনের উপাদান কি। 5 নম্বর কোশ্চেন, ডুরালুমিনের ব্যবহার লিখতে পারে, দিতে পারে ডুরালুমিনের ব্যবহার, বা বলতে পারে বিমানের খোল তৈরিতে কী ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ডুরালুমিন। 6 নম্বর কোশ্চেন, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম ও সংকেত, বক্সাইট সংকেত। কপারের একই রকম আকরিকের নাম ও সংকেত দিতে পারে। তো ওখানে যে ছকটা দেওয়া আছে, ছকটায় সবগুলোই করার চেষ্টা করবে, তো তারই মধ্যে দুটো বললাম। এরপর 7 নম্বর কোশ্চেন, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের সংজ্ঞা। 8 নম্বর, থার্মিট মিশ্রণ কি, এর ব্যবহার বা থার্মিট পদ্ধতি কি, এটাও দিতে পারে। কার্বন বিজারণ পদ্ধতিতে কীভাবে ধাতু নিষ্কাশন করা হয়, গুরুত্বপূর্ণ। ক্যাথোডিক সংরক্ষণ কি। তারপর 11 নম্বর কোশ্চেন, তামাকে খোলা অবস্থায় রেখে দিলে সবুজ ছোপ পড়ে কেন। তারপর সেলফ প্রোটেক্টেড মেটাল কোনটি, অবশ্যই হবে অ্যালুমিনিয়াম। এরপর চলে আসো জৈব রসায়ন, অর্থাৎ লাস্ট অধ্যায়। জৈব যৌগ ও জৈব যৌগের মধ্যে পার্থক্য। মিথেনের মধ্যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান কত। ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো, MCQ ধরো কোশ্চেন দিতে পারে। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি, অনেকগুলো অপশন দিল, সেখানে একটা থাকবে C2H6, তো সেটা করবে। সম্পৃক্ত মানে যেগুলা অ্যালকেন, অর্থাৎ এক বন্ধন থাকবে। এরপর C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বের নাম ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখাও। C3H8 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বের নাম ও সংকেত লিখতে বলবে। LPG সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে দুর্গন্ধ পাওয়া যায়, সেটি আসলে কী মিশ্রণ থাকে তাতে, ইথাইল মার্কোপটান বা মিথাইল মার্কোপটান, ঠিক আছে, এটা দিতে পারে শর্ট কোশ্চেন। মাছ মাংস সংরক্ষণে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়, দিতে পারে। ডিনেজার স্পিরিট কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। টেফলনের মনোমারের নাম কি। সমগণীয় শ্রেণী কাকে বলে, এই শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। তারপর পরিবর্তন করো, কয়েকটা দিয়েছি, দেখো পরিবর্তন এভাবে কমন বলা যায় না, তো কয়েকটা দিয়েছি দেখে রাখবে। CH3CH2H থেকে CH2 ডবল বন্ড CH2, তারপরে অ্যাসিটিলিন থেকে ইথিলিন, আর ইথিলিন থেকে ইথেন, তো এগুলো তোমাদের দেওয়া হয়েছে আপাতত। এরপর IUPAC নাম, দেখো অনেক IUPAC নাম আছে, জাস্ট আমি একটা দিয়েছি, যে প্রোপানেলটা দিয়েছি, ঠিক আছে, CH3CH2CHO প্রোপানেল, এরা IUPAC নাম। আর এস্টারিফিকেশন বিক্রিয়ায় যে CO2 গ্যাসটা উৎপন্ন হয়, শর্ট কোশ্চেন দিলে দিতে পারে। তো দেখো কোশ্চেন তো অনেকই হয়, আমি শর্টকাট করে কতগুলো দিলাম। তো দেখো এগুলোই ছিল তোমাদের সাজেশন, ধন্যবাদ। আর যদি তোমাদের PDFটা প্রয়োজন হয়, টেলিগ্রাম সার্চ করো, টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা, ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ থেকেও পেয়ে যাবে। আর PDFটার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে বললাম তোমাদের, আগেও বললাম, সায়েন্স গামা, SCINC স্পেস দিয়ে গামা GAMA, সায়েন্সের এসটা বড় হাতের আর গামার জিটা বড় হাতের। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা খুব কাছেই, ওকে, টাটা।